আস্তে আস্তে আমরা কি তাহলে রাষ্ট্রপতির শাসনের দিকে এগিয়ে চলেছি? বাংলা কি সত্যি ধীরে ধীরে অরাজকতার দিকে এগিয়ে চলেছে? এরকমই কি পরিস্থিতি বাংলায়? এটা তো প্রশ্নের অতীত। এখানে যে অরাজকতা চলছে, এখানে যে কোনো রকম নিয়মের ধার ধারছে না, সেটা তো ইচ অ্যান্ড এভরি স্ফেয়ারে দেখা যাচ্ছে। এখন এই ক্ষেত্রে দেখা যায়, যদি মুখ্যমন্ত্রী যদি নাও যেতে পারেন, তাহলে আমাদের রাজ্যের যে এক্সিকিউটিভ প্রধান, চিফ সেক্রেটারি এবং যে আইন শৃঙ্খলার প্রধান, ডিজি, এরা থাকতে পারতেন। এরা রিসিভের সময়ও থাকেননি এবং যখন তিনি চলে যাচ্ছেন তখনও তিনি ছিলেন না। শুধু তাই নয়, উনি যে জায়গাগুলোতে সফর করেছেন একটা রাষ্ট্রপ্রধান হিসাবে, এবং এমন অ্যালিগেশন আছে, মানে স্বরাষ্ট্র দপ্তর থেকে এখানে চিফ সেক্রেটারি এবং ডিজিকে শোকজ করা হয়েছে যে তিনি যে টয়লেট ইউজ করেছেন সেখানে ঠিকমতো জল ছিল না, এবং যে রাস্তা দিয়ে তিনি যাতায়াত করেছেন সেখানে পুরো রাস্তাটাই হচ্ছে গার্বেজে ভরা। এবং এইগুলো আপনি একটা এসব ছেড়ে দিন, রাষ্ট্রপ্রধান, নিয়ম, কনস্টিটিউশন, এগুলো ছেড়ে দিন। ধরুন আপনার বাড়িতে একজন অতিথি আসবে, আপনি কি চাইবেন আপনি যে রাস্তা দিয়ে আসবে আপনার বাড়িতে নোংরা চারদিকে ফেলে রাখবেন? নোংরা থাকবে। আপনি টয়লেট করতে পাঠালেন, সেখানে জল থাকবে না। এটা আপনি একটা নিজের বাড়ির কোনো অতিথি এলে এগুলোর জন্য আইন, নিয়ম শৃঙ্খলা, এগুলোর জন্য এইগুলো এত কিছু দরকার পড়ে না। আপনার বাড়িতে কোনো অতিথি যদি আসে আপনি কিভাবে ট্রিট করবেন? তাহলে যদি আপনি কোনো অতিথিকে ডেকে যদি তার সামনে নোংরা রাখেন এবং তাকে টয়লেট করতে পাঠিয়ে তাহলে এটা কি পূর্ব পরিকল্পিত কল্লোল বাবু? মানে এটা কি বোঝাতে চাইছেন? এইগুলো দেখলে তো বোঝা যায়। উনি যখন যায় তার আগে পিচ পড়ে যায়, তার আগে রাস্তা পরিষ্কার হয়ে যায়, তার আগে নীল সাদা রং হয়ে যায়। এখন রাষ্ট্রপ্রধান এলে এগুলো হবে না। তাই এগুলো শুধু কি আমাদের চিফ সেক্রেটারি আর আমাদের ডিজি শুধু কি চিফ মিনিস্টারকে খুশি করার জন্য ওই এক্সিকিউটিভ পোস্টে বসে আছেন? এগুলো তো প্রশ্ন আসতেই পারে। এটা রাজ্যে আমরা যে এই রাজ্যে বসবাস করি, এই রাজ্যের যে কালচার, বাংলার যে কালচার, সেই কালচার, আমরা যে বাঙালি হিসাবে একটা রাষ্ট্রের প্রধান আসছে, তাকে এইভাবে অসম্মানিত করতে হচ্ছে, এটাই তো আমাদের কাছে দুঃখের বিষয়। কল্লোলবাবু, আমরা যেটা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি বিজেপি, তিনি একটা প্রতিক্রিয়া দিলেন, 355 বা 356 কথা বললেন। তো এই বিষয়টা আইনে কি বলা আছে, আর রাজ্যে কি সত্যি এইরকম একটা পরিস্থিতির দিকে যদি কোনো রাজ্যের আইন শৃঙ্খলা যদি না সেই রাজ্য সঠিকভাবে চালাতে পারে, তাহলে কেন্দ্র তার সেই আইন চালানোর জন্যে কেন্দ্রের সমস্ত বাহিনী নামিয়ে এখানে সমস্ত কিছু আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন। এটা করতেই পারে। কিন্তু এখানে মমতা ব্যানার্জি এটাই চাইছেন যে এখন এই আইন টাইন ভেঙে একটা যাতে রাষ্ট্রপতি শাসন করা যায়। রাষ্ট্রপতি শাসন করলে আপনি জনসাধারণের কাছে গিয়ে বলতে পারবে যে দেখো, আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে ফেলে দিয়েছে, অতএব তোমরা আমাকে ভোট দিয়ে আবার ওখানে নিয়ে আসো, এটা তোমাদের সম্মানের ব্যাপার। এখন এইসব তৈরি করাটা আলাদা জিনিস। আমার কাছে একটাই বক্তব্য, এইসব কনস্টিটিউশন ছাড়ুন, এইসব নিয়ম ছাড়ুন, এসব প্রোটোকল ছাড়ুন। আমি তো সিম্পল কথা বলছি যে আপনার বাড়িতে যদি কোনো অতিথি থাকে, আপনি কি এইভাবে ট্রিট করবেন? অবশ্যই কল্লোলবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। সুজয়, দেখো উনি যে কথাটা বলছিলেন, এবং স্বাভাবিকভাবেই দেখো আমরা তখন ভোটের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। কমিশন থেকে প্রতিনিধি দল আসছে বাংলা, এবং 8 তারিখ আজকে আসার কথা, এবং তারপরে তারা তাদের কাজকর্ম, পুরোপুরি বাংলার কাজকর্ম দেখে 15 থেকে 16 তারিখের মধ্যে ভোটের দিন ঘোষণা, এমনটাই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। এবারে যদি এদিকে দেখো, আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাংলায়, তারা বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে, সেই ছবিও আমরা দেখেছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে বাংলায় কিন্তু একেবারে ভোটের আবহটা তৈরি হয়ে গেছে। তাহলে এই আবহের মধ্যে এমন একটা ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন একটা তুলে দিচ্ছে। তবে বিজেপি বর্তমানে ঠিক কিভাবে তাদের দলটাকে সাজাচ্ছে বা কিভাবে তারা সংগঠনকে শক্ত করছে, একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, এই রাষ্ট্রপতির ইস্যুতে ইতিমধ্যেই আমরা দেখলাম যে খগেন মুর্মু তিনি আজকে সাংবাদিক বৈঠক করেছেন। তিনিও একটা আদিবাসী মুখ বলা যেতে পারে। দেখো, বিজেপি এটা প্রথম থেকেই এই রাষ্ট্রপতির ইস্যুটা গোটা রাজ্যের মানুষের কাছে, বিশেষ করে আদিবাসী সমাজের কাছে একটা
তুলে ধরার চেষ্টা করছে এবং সেই মতো আজকে খগেন মুর্মু তিনি সাংবাদিক বৈঠক করেছেন বিজেপির সদর কার্যালয়ে এবং পুরোপুরি আক্রমণের নিশানাটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কোট আনকোট বলেছেন দুঃখজনক এবং যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে রাতেই কিন্তু কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একেবারে ফুল বেঞ্চ সেই ফুল বেঞ্চও আজকে কলকাতায় পা রাখছে এবং শহরের একটি নামী পাঁচতারা হোটেলে তার থাকার কথা এবং আজ রাত থেকেই যেটা জানা যাচ্ছে যে দফায় দফায় বৈঠক করবেন এবং 9 তারিখ এবং 10 তারিখ একেবারে ঠাসা কর্মসূচি তার মধ্যে 10 তারিখে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবে এবং যেটা জানা যাচ্ছে যে নির্বাচন সংক্রান্ত সমস্ত মানে জেলার যারা ডিও থেকে শুরু করে সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন এবং সামগ্রিক যে বিষয় সেই বিষয়টা তারা খতিয়ে দেখবে এবং যেটা জানা যাচ্ছে যে এই যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে মন্তব্য করেছে এটা নিয়ে আমরা বিজেপির তরফ থেকে যেটা জানতে পাচ্ছি যে জ্ঞানেশ কুমারের কাছেও হয়তো একটা অভিযোগ জানাতে পারে বলে বিজেপির পক্ষ থেকে জানা যাচ্ছে। দেখো এই ইস্যুতে যেরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি বিজেপির এজেন্ডা এখানে নিয়ে এসছে বা তিনি যদি 100 বার এই রাজ্যে আসে তাহলে কি তাকে আসতে হবে, যেভাবে মুখ্যমন্ত্রী যে ভাষায় তাকে আক্রমণ করছে এটারই একেবারে ভিডিও নিয়ে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তাদের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের সঙ্গে হয়তো দেখা করতে পারে, তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগ জানাবে। এই মুহূর্তে সেওসি যদি বলি একেবারে রাজ্য রাজনীতি উত্তাল বলা যেতে পারে। একেবারে অবশ্যই আমরা কথা বলছি, কল্লোলবাবু আমাদের সঙ্গে রয়েছেন। কল্লোলবাবু, বাংলায় তো আমরা দেখতে পাচ্ছি একেবারে বলা যায় যে কার্যত ভোটের দামামা বেজে গেছে, সামনেই ভোট রয়েছে। বাংলার পরিস্থিতিটা ঠিক কি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, বা সত্যি কি বাংলা কি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আগামী দিনে আমরা কোনো বড় সিদ্ধান্ত নিতে দেখতে পারি কমিশনকে? বড় সিদ্ধান্ত তো নেওয়া উচিতই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অসুবিধের জন্য হয়তো নিতে পারেন না বিভিন্ন পরিস্থিতির জন্য। কিন্তু আমি একটা কথা আপনাদের বলছি, এই যে প্রোটোকল অনুযায়ী এই যে বলছেন না যে কতটা মিথ্যাচার, যে আমাদের জানা ছিল না, আমাদের ইনফরমেশন ছিল না আগে থেকে। কোনো একটা এই লেভেলে রাষ্ট্রপ্রধান যখন আসেন 3 মাস আগে থেকে এর সমস্ত কিছু কোথায় কখন যাবেন কিভাবে যাবেন সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন, এগুলো সিক্রেট ব্যাপার। এই যে ব্লু বুক বললাম যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আছে, ওখানে কিন্তু সব লিপিবদ্ধ করতে হয় এবং এই যে 3 মাস আগে খবর যায়, এটা যে জায়গায় যাবে সেখানের যে এক্সিকিউটিভ হেড, যেমন শিলিগুড়িতে এসছে, ওই যে শিলিগুড়ি যে কমিশনারেট আছেন যিনি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন, তিনি কিন্তু কোয়েশ্চেনেবল হবেন, কারণ এরা সব সেন্ট্রালের